ইলিশ এখন কেবলই বাংলাদেশের, স্বীকৃতি মিলল ভৌগোলিক নির্দেশক পণ্যের। বন্যার অজুহাতে ঊর্ধ্বমুখী প্রায় সব নিত্যপণ্যের দাম, শুল্ক কমানোর পরও অস্থির চালের বাজার। আবারও বাড়ল স্বর্ণের দাম, ভারতে চাহিদা বাড়ায় কারণ বলছেন ব্যবসায়ীরা, বেচাকেনায় প্রভাব নেই। দর্শক আমন্ত্রণ ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এর রাতের আয়োজনে। শিরোনাম শুনছিলেন, পুরো সংবাদের সাথে থাকছি আমি বাবু কামরুজ্জামান। ইলিশ এখন থেকে বাংলাদেশের, জামদানির পর এবার ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি মিলল এই রূপালী সম্পদের। আন্তর্জাতিকভাবে কোনো অভিযোগ না থাকায় পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তর খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। রূপালী ইলিশ আন্তর্জাতিক মৎস্য গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের তথ্যমতে বিশ্বের মোট ইলিশের 65% উৎপাদন হয় বাংলাদেশে। শুধু উৎপাদনে নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার সহ বিশ্বের কয়েকটি দেশে উৎপাদন হলেও স্বাদের কারণে সবারই নজর বাংলার ইলিশে। তাই বৈশ্বিক চাহিদায় বাংলাদেশি সবার ভরসা। গবেষকরা বলছেন, দেশের নদীগুলো সমুদ্রের সাথে মিলে যাওয়ায় ইলিশ ডিম পাড়ার জন্য উজানে আসে। নদীতে থাকা স্বাদু পানির ফাইটোপ্ল্যাঙ্কটন খেলে কমতে থাকে শরীরের লবণ, বাড়ে স্বাদ। সমুদ্র থেকে ক্রমে ইলিশ যখন স্বাদু পানি করতে থাকে, পরিবেশে বিভিন্ন ধরনের ডায়াটম সব বিভিন্ন ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটনকে তার শরীর লবণাক্ততার পরিমাণ কমে যায়। শরীরের মধ্যে একটা এনজাইমেটিক একটা পরিবর্তন আসে শরীরের মধ্যে, যার ফলে তার এই শরীরে এই স্বাদের পরিমাণটা বেড়ে যায়। যেহেতু স্বাদে আর উৎপাদনে বাংলাদেশের ইলিশ জনপ্রিয়, তাই গত বছর 16 নভেম্বর ইলিশকে বাংলাদেশি পণ্য হিসেবে স্বীকৃতির জন্য আবেদন করে মৎস্য অধিদপ্তর। জানিয়ে গেল জুন মাসে আন্তর্জাতিকভাবে বিজ্ঞপ্তি জারি করে প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর। কিন্তু অন্য কোনো দেশের দাবি না থাকায় ইলিশকে দেশের ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ফলে জামদানির পর ইলিশের মালিক এখন বাংলাদেশ। এটা আসলে একটা দেশের স্বীকৃতি। ইলিশ মাছ আমাদের ব্যবস্থাপনার আমার পুরো অধিকার বাংলাদেশের প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের ইলিশ নামে ব্র্যান্ডিং করে আমরা এক্সপোর্ট করব এবং আমরা বলতে পারবো যে এটা এই ব্র্যান্ডের অধিকারী একমাত্র বাংলাদেশ। ওয়ার্ল্ড ফিশের গবেষণা বলছে, উৎপাদক দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশি প্রতিনিয়ত বাড়ছে ইলিশের পরিমাণ। তাই IUCN এর ঘোষণা, বাংলাদেশের ইলিশ পরিমাণের দিক দিয়ে এখনো নিরাপদ। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা। বাজারে ঊর্ধ্বমুখী প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। সবচেয়ে বেশি উত্তাপ এখন সবজির বাজারে। অধিকাংশ সবজির দামই বেড়েছে অস্বাভাবিকভাবে। ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক বন্যার প্রভাবে বিভিন্ন ধরনের শাকসবজির দাম বেড়েই চলছে। আর মাংসের বাজার এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এদিকে চাল আমদানিতে শুল্ক কমানোর পরও এর তেমন কোনো প্রভাব নেই। তবে অনেকটা স্বাভাবিক রয়েছে মাছের বাজার। পরিকল্পনা মন্ত্রণালয়ের হিসাবে গত এপ্রিল থেকে জুন পর্যন্ত মূল্যস্ফীতি তার আগের 3 মাসের চেয়ে বেড়েছে। মূল্যস্ফীতির সে আগুনে ঘি ঢেলেছে বর্ষার প্রকোপ। টানা বৃষ্টিতে নগরীর উত্তাপ কমলেও গরম বাড়ছে বাজারে। গত সপ্তাহে 10 টাকা কেজি প্রতি বাড়ছে। ব্যবসা অবস্থা তেমনটা ভালো না, ঠিক আছে। যে অবস্থা ব্যবসা বাণিজ্য ছাইরা চাকরি বাকরি করতে হবে। এই মুহূর্তে সবচেয়ে গরম সবজির বাজার। বেড়েছে বেশিরভাগ সবজির দামই। রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, পটল 48 থেকে 50, ঢেঁড়শও 48 থেকে 50, টমেটো 140, কাঁচামরিচ 160, আলু 20 থেকে 30 ও শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়। বেড়েছে বিভিন্ন জাতের শাকের দামও। প্রতি আটিতে বেড়েছে কমপক্ষে 5 থেকে 10 টাকা। লাল শাক আগে বেচতাম 10 টাকা, অন বেচালে 15 টাকা, 20 টাকা। 10 টাকা 20 টাকা যদি কেজিতে বাইরে যায়, কাস্টমারের লাগে অনেক কথা বলতে পারে। বাজারওয়ালারা প্রায় ট্রাই করে যে কিভাবে বাড়ানো যাবে, যাদের আয় একেবারেই মানে কম আর কি। আমি জানি না তারা কিভাবে চলে। কদিন আগেও কেজিতে 500 টাকা ছাড়িয়ে গিয়েছিল গরুর মাংসের দাম। আগের চেয়ে কিছুটা কমলেও এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে গরুর মাংস। এটি এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে 480 টাকায়। আর খাসির মাংস কেনা যেন এক ধরনের বিলাসিতা। এটি বিক্রি হচ্ছে 750 টাকায়। সামনে কোরবানির অজুহাতে দাম বাড়ার আভাসও দিলেন ব্যবসায়ীরা। তবে বরাবরই মাছের দাম নিয়ে ক্রেতাদের নানা অভিযোগ থাকলেও এখন মাছের বাজার রয়েছে অনেকটাই স্বাভাবিক। আজকের বাজারে আমার কাছে বলো সাধ্যের ভিতরেই। সামনে কুরবানির ঈদ, এখন করার সম্ভাবনা নেই, কিন্তু বেচা কিনি নাই, বেচা কিনি কম। মনে হয় না সাধারণ মানুষ এখন গরুর মাংস বা খাসির মাংস আসলে কিনে খেতে পারবে।
এদিকে চালের বাজার স্থিতিশীল করতে সম্প্রতি পণ্যটি আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। তবে এতে মোটা চালের দাম কিছুটা কমলেও সার্বিকভাবে অন্যান্য জাতের চালের দামে তেমন কোনো প্রভাব পড়েনি। প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 44 থেকে 45 টাকায়, আর মিনিকেট বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। আমদানি যদি করে সব প্রকারের চাল আমদানি করে, যেমন মিনিকেট, ইন্ডিয়া থেকে মিনিকেট আমদানি করতে হবে, তারপর নাজির চাল, আর আপনার এইগুলো চাল যদি আমদানি করে তো সব চাউলের দাম বাড়বে। যেমন 28টা ভালো কোয়ালিটির ভিতরে যেটা ভালো ওটা ওখানে 48 টাকা, একটা নর্মাল হলে 43-44 টাকা মনে হয়। নিত্যপণ্যের দাম দ্রুত সহনীয় পর্যায়ে আনতে সরকার সহ ব্যবসায়ী মহলের প্রতি আহ্বান ক্রেতা সাধারণের। ইর্তিজা নাসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা। চলতি বছরে একাধিকবার দামের ওঠানামা করেছে স্বর্ণের বাজারে। গত জুলাই মাসে আরও এক দফা বেড়েছে পণ্যটির দাম। নতুন দর অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভরি প্রতি 1000 টাকারও বেশি বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, ভারতে স্বর্ণের চাহিদা বাড়ার কারণেই এই বাড়তি দাম। যদিও বিক্রেতারা বলছেন, দাম কমা বা বাড়ার সাথে বিক্রির ক্ষেত্রে তেমন প্রভাব নেই। বাঙালি নারীর সাজের অন্যতম উপকরণ গহনা, আর এক্ষেত্রে যুগ যুগ ধরে সিংহাসন দখল করে আছে স্বর্ণের জুয়েলারি পণ্য। সোনার গহনা কেবল সৌন্দর্যই নয়, ফুটিয়ে তোলে আভিজাত্য। তাই তো এর কদর কমেনি একটুও। বিশ্ব অর্থনীতির বিভিন্ন সূচকের ওঠানামায় দামেও পরিবর্তন আসে এই মূল্যবান ধাতুর, যে প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে 2 দফা দাম বাড়ার পর মে মাসে প্রথম দাম কমে। এরপর জুলাইয়ের শেষ দিকে আবারও বাড়ে এই ধাতুটির দাম। নতুন দর অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 47,122 টাকা। আগে যা ছিল 45,898 টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে 1000 টাকার কিছু বেশি। তবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখেই স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতের স্বর্ণের চাহিদা বৃদ্ধির কারণে দামের এই উত্থান। আপনার ভারতের ডিমান্ড ব্যাপক হারে বেড়েছে। তাদের গত অর্থ বছরে তারা 60 টন স্বর্ণ আমদানি করেছে তাদের নিজস্ব ব্যবহারের জন্য বেসরকারি লেভেলে। সেটা ভারতের কাছে এটা প্রত্যাশিত ছিল না, এবং তারা আশা করছে যে তাদের ধারণা, ভারতীয় সরকারের ধারণা, যে আগামী বছর 100 টনের উপরে গোল্ড তারা আমদানি করবে। অর্থাৎ তাদের এখানে ব্যাপকভাবে আপনার স্বর্ণ ব্যবহারটা এটা বেড়েছে, এটা একটা মূল কারণ। আর একটা কারণ হলো গিয়ে আপনার বৈশ্বিক অস্থিরতা। তবে বিক্রেতাদের মতে, দামের এমন ওঠানামায় বিক্রির ক্ষেত্রে তেমন প্রভাব পড়ে না। ক্রেতারা তাদের প্রয়োজনে বাধ্য হয়েই বাজার দর অনুযায়ী গহনা কিনেন। দাম বাড়ার সাথে সাথে কিছু কাস্টমার আমরা বেশি পাই। কাস্টমার মনে করে যে হয়তো দাম আরো বাড়বে, সেই কারণে কাস্টমার তখন কিছুটা বেশি পাওয়া যায়। আমাদের এই কমোডিটিটা হচ্ছে আপনার ভ্যালুয়েবল কমোডিটি। এটার ধর্মটাই হচ্ছে, যখন দাম বাড়বে তখন কাস্টমার এটার প্রতি আগ্রহ আরো বেশি করে হবে। তবে বিক্রি যে থেমে নেই তা জানান দিচ্ছে ক্রেতাদের এই আগমন। বিভিন্ন উপলক্ষ সামনে এলে দাম যাই থাকুক, ক্রেতাদের তা কিনতেই হয়। যখন দাম বাড়ে তখনও দেখা যাচ্ছে কোনো না কোনো অকেশনালি কেনা পড়তেছে, আবার কমলেও দেখা যাচ্ছে যে না এখন একটু কমছে, এখন একটু কিনি। যে যতটুকু কেনার ইচ্ছা ছিল ততটুকু আমি কিনতে পারছি না, কিন্তু তারপরে তো শখ যে গোল্ডের জিনিস পড়তেছি, যেহেতু অ্যাটলিস্ট কিছু করার নেই, আমার অনুষ্ঠান যেহেতু, তো পড়তে তো হবেই। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে সবশেষ 5 আগস্টে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় $1259। নাসরিন সুলতানা নিপুণ, চ্যানেল 24, ঢাকা। বিদ্যুতের পর এবার গ্যাস খাতের জন্য দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা তৈরি করছে সরকার। ডেনমার্কের পরামর্শদাতা প্রতিষ্ঠান র্যাম্বোলের সহযোগিতায় এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে চূড়ান্ত খসড়া। সে অনুযায়ী 2040 সাল নাগাদ দেশে গ্যাসের চাহিদা অনুমান করা হয়েছে বছরে 3 থেকে 4.5 ট্রিলিয়ন ঘনফুট। আর এই চাহিদার সিংহভাগই মেটানো হবে আমদানি করে, কেননা সে সময় পর্যন্ত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে দেশের ভেতরের প্রায় সব গ্যাস। যদিও নতুন উৎসের অনুসন্ধান আরও গতিশীল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও পাশের দেশ থেকে পাইপলাইনের মাধ্যমে আমদানি এবং এলএনজির ওপর নির্ভরতাও বাড়ানো হয়েছে, যার বেশিরভাগই দেয়া হবে বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প কারখানায়। উৎপাদন ছাড়াও সরবরাহ ব্যবস্থার উন্নয়নেও বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এ নিয়ে এক অনুষ্ঠানে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ খাতের মতো গ্যাস খাতেও মহাপরিকল্পনা জরুরি, তাই শিগগিরই এটি চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
The global picture is going on a different way. কস্ট বেশি পড়ে যাচ্ছে নিজেদের গ্যাস হার্নেস করতে গিয়ে, সেটাকে আমরা কতটুকু ইউটিলাইজ করব কোন সেক্টরে, বাইরে থেকে ইম্পোর্ট কি আমরা কতটুকু করব, লং টার্মে আমরা ডিপসিতে এক্সপ্লোরেশন কবে নাগাদ গিয়ে ওখান থেকে পেতে পারি সেই সম্ভাবনাটাকে নেওয়া। সুতরাং এই মাস্টার প্ল্যানটা সময় উপযোগী সময় নেওয়া হয়েছে, কারণ এটা আগে হলে তো আরো ভালো ছিল আমাদের জন্য। পোশাক মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতার পরিপ্রেক্ষিতে কাল থেকে খুলছে মিরপুরের মেরিডিয়ান ফ্যাশন লিমিটেডের গার্মেন্টস। সোমবার সন্ধ্যায় বিজিএমএ ভবনে এই সমঝোতা হয়। এর আগে সকালে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও বেতন বোনাসের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। বিক্ষোভকারীরা জানান, বিনা নোটিশে 21 শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে তারা রাস্তায় নামেন। এ সময় জুলাই মাসের বেতন ও বকেয়া বোনাস পরিশোধের দাবি জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়ায় গার্মেন্টস কর্মীরা। এতে 2 পুলিশ সদস্য আহত হয়। পরে সন্ধ্যায় মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠকে বসেন বিজিএমইএ। ওই বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমঝোতার পরিপ্রেক্ষিতে কাল থেকে মেরিডিয়ান ফ্যাশন খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে শ্রমিকরা এখনও সড়কে অবস্থান করছেন। দর্শক, এই পর্যায়ে ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 নিচ্ছে একটা বিরতি। ফিরে এসে আরও থাকছে আমাদের সঙ্গে। দর্শক, আপনারা দেখছেন ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 রাতের আয়োজন। যমুনা ব্যাংকের 16তম বার্ষিক সাধারণ সভায় 20.5% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজি। এছাড়া উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, নির্বাহী কমিটির চেয়ারম্যান কানুতোষ মজুমদার, ব্যাংকের অন্যান্য পরিচালক বৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক সিইও শফিকুল আলম ও কোম্পানি সেক্রেটারি এম এ রৌফ। লিঙ্গ বৈষম্যের অভিযোগ উঠেছে এবার ইন্টারনেট জায়ান্ট গুগলের বিরুদ্ধে। গুগলের এক পুরুষ প্রকৌশলী তার এক মেমোতে লিখেছেন, লিঙ্গ বৈষম্যের কারণে প্রতিষ্ঠানটির উচ্চ পদে কোনো নারীকে নিয়োগ দেয়া হয় না। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোডোতে প্রকাশিত হওয়ার পর জানিয়ে রীতিমতো তোলপাড় চলছে প্রযুক্তি পাড়ায়। ওই প্রকৌশলীর দাবি, গুগলে চাকরিরত বেশ কিছু সহকর্মীর অভিজ্ঞতার আলোকে এই মেমো লিখেছেন তিনি, যাতে বলা হয়েছে জৈবিক কিছু বৈশিষ্ট্যের কারণে নারী ও পুরুষের সক্ষমতা ভিন্ন হয় এবং এজন্যই প্রযুক্তি ও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদেরকে সমানভাবে উপস্থাপন করা হয় না। তবে গুগলের নতুন ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল ব্রাউন বলেছেন, ওই মেমো গুগলের প্রতিনিধিত্ব করে না এবং গুগল তা সমর্থন করে না। দর্শকের সাথে আমাদের রাতের ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 শেষ করব। শিরোনামগুলো যাওয়ার আগে আরও একবার। ইলিশ এখন কেবলই বাংলাদেশের, স্বীকৃতি মিলল ভৌগোলিক নির্দেশক পণ্যের। বন্যার অজুহাতে ঊর্ধ্বমুখী প্রায় সব নিত্যপণ্যের দাম, শুল্ক কমানোর পরও অস্থির চালের বাজার। আবারও বাড়ল স্বর্ণের দাম, ভারতে চাহিদা বাড়ায় কারণ বলছেন ব্যবসায়ীরা, তবে বেচাকেনায় প্রভাব নেই। দর্শক, আমাদের ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এখনকার আয়োজন ছিল এটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।